গল্পের শুরু হয় কায়া নামের এক মেয়েকে দিয়ে। সে তার ছোট ভাই আর বাবার সাথে থাকে। কিছুদিন আগে তার মায়ের মৃত্যুতে পুরো পরিবারটা গভীর শোকে মগ্ন। কায়া তার নিজের সবটুকু দিয়ে ছোট ভাই আর বাবার খেয়াল রাখার চেষ্টা করে। আর এই দায়িত্বের কারণেই সে বাইরে যাওয়া কিংবা বন্ধুদের সাথে মেলামেশা এক প্রকার ছেড়ে দিয়েছে। কিন্তু আজ তার বান্ধবী ক্লারা তাকে জোর করে ডেকেছে, কারণ তারা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছে। কায়ার বাবা এই শোক থেকে কিছুতেই বের হতে পারছিল না, কারণ তার স্ত্রীর মৃত্যু হয়েছিল তাদের নিজেদেরই একটি বোট দুর্ঘটনার কারণে। যে বোটটা সে আজ মেরামতের চেষ্টা করছে, বোটটার দিকে তাকালেই সেই ভয়াবহ দুর্ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। এরপর কায়া তার জিপ নিয়ে ক্লারার সাথে দেখা করতে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তার কাছে পৌঁছে যায়। তারা সমুদ্রে কিছুটা সময় কাটানোর জন্য এসেছে, তবে ক্লারা জানায় এই ট্রিপে তার এক বন্ধুও তাদের সাথে যোগ দিচ্ছে। কায়া ভিড় বা বেশি মানুষ পছন্দ করে না, তাই সে মনে মনে কিছুটা বিরক্ত হয়। ক্লারা তাকে আশ্বস্ত করে বলে, বেশি চিন্তা করো না, আমার বন্ধুর সাথে তার ভাইও আসছে, ওরা দুজনেই খুব ভালো ছেলে, তোমারও পছন্দ হবে। এরপর তাদের সবার দেখা হয় এবং জানা যায় যে এই দুই ভাই মূলত ট্রাভেল ব্লগ তৈরি করে। ক্লারার বন্ধু তাদের আজকের প্ল্যানটা জানায়। তারা জেট বোট নিয়ে মাঝ সমুদ্রের একটি নির্জন দ্বীপে যাবে। কায়া বুঝতে পারে এতে অনেক সময় লাগবে, তাই সে শুরুতেই মানা করে দেয়, কারণ সন্ধ্যা হওয়ার আগেই তাকে বাড়ি ফিরতে হবে। তখন ক্লারার অপর বন্ধুটি বলে, আমরা সূর্য ডোবার আগেই ফিরে আসব। ক্লারাও কায়াকে বুঝিয়ে বলে, আমি জানি তোমার উপর সংসারের অনেক দায়িত্ব আছে, তাই আমরা একটুও দেরি করব না, তাড়াতাড়ি ফিরে আসব। অবশেষে কায়া রাজি হয়ে যায়। তারা চারজন মিলে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। দ্বীপে পৌঁছে তারা খুব আনন্দ করতে শুরু করে। ক্লারা আর তার বন্ধু যখন সমুদ্রে সাঁতার কাটছিল, তখন কায়া ক্লারার অপর বন্ধুর সাথে তীরে বসে গল্প করছিল। ছেলেটার সাথে কথা বলে কায়ার খুব ভালো লাগছিল। আসলে এই কঠিন পরিস্থিতিতে কায়ার এমনই একজন মানুষের প্রয়োজন ছিল যে তার একাকিত্ব বুঝবে। এরপর ওরাও সমুদ্রের পানিতে জেট বোট নিয়ে আনন্দ করতে থাকে। কিন্তু ফেরার পথে ঘটে এক চরম বিপত্তি। ক্লারার ওই বন্ধুটি ক্লারাকে ইমপ্রেস করার চক্করে নিজের জেট বোটের গতি অতিরিক্ত বাড়িয়ে দেয়। তারা দুজনে নিজেদের আনন্দেই মগ্ন ছিল, সামনের কোনো খেয়ালই তাদের ছিল না। অতিরিক্ত গতির কারণে হুট করেই ক্লারা ও তার বন্ধুর জেট বোটটা উল্টে যায় এবং তারা দুজনেই ছিটকে পানিতে পড়ে যায়। আর কায়াদের বোটের গতিও বেশি ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের বোটটা সরাসরি পানিতে ভাসতে থাকা ক্লারার বন্ধুর গায়ের উপর চাপিয়ে দেয়। তারপর তাদের বোটে ধাক্কা মেরে উল্টে যায়। এই দুর্ঘটনায় ক্লারার দ্বিতীয় বন্ধুটিও গুরুতর আহত হয়। সবাই এখন মাঝ সমুদ্রে অসহায়ভাবে ভাসতে থাকে। ক্লারাকে আতঙ্কিত হতে দেখে কায়া নিজেকে সামলে নিয়ে তাকে সান্ত্বনা দেয়। ওদিকে ক্লারার জখম বন্ধুটি পানির মধ্যে তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও তাকে কোথাও পাওয়া যায় না। তখন তারা বুঝতে পারে ওই মারাত্মক ধাক্কায় তার ভাই আর বেঁচে নেই, সে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। কায়ার দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ দুর্ঘটনায় তাদের বোট দুটো পানিতে ডুবে গেছে। এখন তাদের শুধু পানিতে ভেসে থাকা আর কোনো সাহায্যের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর তারা দূরে কিছু একটা দেখতে পায়, কিন্তু আশার বদলে তাদের মনে ভয়ে চেপে বসে, কারণ ওটা কোনো উদ্ধারকারী জাহাজ না, ওটা একটা বিশাল হাঙর। কায়া বুঝতে পারে খোলা সমুদ্রে এভাবে বেশিক্ষণ থাকলে হাঙরের হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু ঠিক তখনই এক ঘটনা ঘটে। তারা দূর থেকে একটা বড় বোট আসতে দেখে। বোটের ক্যাপ্টেন রে দূর থেকেই তাদের দেখতে পেয়েছিল। সে বোটের গতি বাড়িয়ে দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছাকাছি এসে রে বুঝতে পারে এই মানুষগুলো মাঝ সমুদ্রে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। তাই সে এক এক করে তিনজনকে টেনে নিজের বোটে তুলে নেয়। সে জানায় এখন তারা সম্পূর্ণ নিরাপদ। ক্লারার বন্ধুটার বেশি লেগেছিল এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এরপর ক্লারা ফ্রেশ হওয়ার জন্য ভিতরে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ কেটে যাবার পরও যখন ক্লারা ওয়াশরুম থেকে ফিরে আসে না, তখন কায়া কিছুটা চিন্তিত হয়ে ভেতরে যায়। সেখানে সে রেকে একটি বিশেষ কাজ করতে দেখে। রে তুলোয় কিছু একটা কেমিক্যাল মেশাচ্ছিল। কায়া ভাবল সে হয়তো ক্লারার বন্ধুর ক্ষত পরিষ্কার করার জন্য ওষুধ তৈরি করছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রে কায়ের ওপর চড়াও হয় এবং সেই কেমিক্যালযুক্ত তুলোটি কায়ার নাকের উপর চেপে ধরে। তীব্র কেমিক্যালের গ্যাসে কায়া মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় ক্যাপ্টেন রে কোনো ভালো মানুষ নয়, বরং এক ছদ্মবেশী শয়তান।
কায়া অজ্ঞান হয়ে যাওয়ার পর রে তাকে টেনে নিয়ে বোটের পিছনের অংশে থাকা একটি গোপন লোহার কন্টেনারে বন্দি করে উপর থেকে তালা মেরে দেয়। তবে সে ক্লারার জখম বন্ধুটাকে ওইভাবেই বাইরে ফেলে রাখে। প্রায় 2 ঘন্টা পর কায়ার জ্ঞান ফেরে। সে নিজেকে এমন এক অন্ধকার ও অদ্ভুত জায়গায় আবিষ্কার করে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে ক্লারারও জ্ঞান ফেরে। সেও ভয়ে বিস্মিত হয়ে যায়। কায়া লক্ষ্য করে সেখানকার একটা কাঠের ওপর হেল্প মি লেখা রয়েছে, অর্থাৎ এর আগেও এখানে কোনো মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল, যে বাঁচার আকুতি জানিয়ে এই লেখাটা লিখে গেছে। কক্ষটি দেখে মনে হচ্ছিল এখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়। সেখান থেকে বাইরে বেরোনোর একমাত্র পথ ছিল উপরে একটি ভারী লোহার দরজা, যা বাইরে থেকে শক্ত করে বন্ধ করা। তাদের শোয়ার জন্য যে তোষক দেওয়া হয়েছিল তাতে রক্তের দাগ এবং মেয়েদের চুল লেগেছিল। পরদিন সকালে রে উপরের দরজাটি খোলে এবং তাদের খাওয়ার জন্য কিছু জ্যান্ত ও পচা মাছ ছুঁড়ে দেয়। কায়া কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাদের ছেড়ে দাও, বাড়িতে আমার ছোট ভাইটা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রে নিষ্ঠুরভাবে হাসে এবং বলে, একদম চুপ, এখান থেকে পালানোর চেষ্টা করলে তোমাদের কেটে টুকরো টুকরো করে সমুদ্রের মাছেদের খাইয়ে দেব। এই হুমকি দিয়ে সে আবার দরজা বন্ধ করে চলে যায়। বাইরে গিয়ে রে তার স্বাভাবিক কাজকর্মে লেগে যায়। সে জ্যান্ত মাছ খায়, জোরে গান শোনে আর ধূমপান করতে থাকে। এরই মাঝে আমরা দেখতে পাই সে ওয়াকিটকিতে গোপন কোডে কারোর সাথে কথা বলছে। 4 দিন পর হঠাৎ করেই বাইরে একটি বোটের হর্ন শোনা যায়। কন্টেনারের ভেতর থেকে সেই আওয়াজ শুনে কায়া ও ক্লারা আশার আলো দেখতে পায়। তারা ভাবলো হয়তো কোস্টগার্ড বা কোনো উদ্ধারকারী দল তাদের খুঁজতে এসেছে। দূর থেকে আসা বোটটা মাঝ সমুদ্রে নোঙর করে। তারপর সেখান থেকে একটা ছোট নৌকায় করে একজন ব্যক্তি এই বোটে এসে পৌঁছায়। ব্যক্তিটি বোটে পা দিয়েই প্রথমে ক্লারার জখম বন্ধুটিকে দেখে এবং রেকে জিজ্ঞাসা করে, এ কতদিন ধরে এখানে পড়ে আছে? রে উত্তর দেয়, এই 4-5 দিন হবে। শুনে লোকটি হেসে বলে, কোনো ব্যাপার না, এও আমাদের কাজে লেগে যাবে। এরপর ব্যক্তিটি সেই গোপন চেম্বারে নিচে নেমে আসে, যেখানে 2 বান্ধবী ভয়ে জড়োথর হয়ে বসেছিল। লোকটি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কার চোট লেগেছে? আমি চিকিৎসা করতে এসেছি। ক্লারা সরল বিশ্বাসে সামনে এগিয়ে আসে। ডাক্তার তাকে শুয়ে পড়তে বলে পরীক্ষা করার নাটক করে। তারপর রের সাথে কথা বলতে বলতে আবার উপরে চলে যায়। কিন্তু তারা উপরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ক্লারার বন্ধুর খুব চিৎকার শোনা যায়। সেই নরপিশাচ ডাক্তারটা তাকে অজ্ঞান বা অবশ না করে ওই অবস্থায় ছেলেটার শরীর কেটে তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বের করে নিচ্ছিল। সে ছেলেটির কিডনি, লিভার, হার্ট এবং চোখ সব বের করে নেয়। মূলত ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করার জন্যই তারা এই মানব অঙ্গগুলো সংগ্রহ করছিল। এটাই ছিল রে এবং ওই ডাক্তারের আসল ব্যবসা। যখন ছেলেটার চিৎকার চিরতরে স্তব্ধ হয়ে যায় তখন কায়া ও ক্লারা বুঝতে পারে ওরা ছেলেটাকে নির্মমভাবে খুন করেছে। তারা এখন পুরোপুরি নিশ্চিত এই ডাক্তারও রের মতোই এক ভয়ঙ্কর ও উন্মাদ অপরাধী। এরপর ডাক্তার বলে, যে মেয়েটার চোট লেগেছে তার অঙ্গগুলো কেটে এখানেই শেষ করে দেবো, আর যে ঠিক আছে তাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমার এক ধনী ক্লায়েন্টের ছেলের জন্য জরুরি ভিত্তিতে একটি তাজা ও তরুণ কিডনি প্রয়োজন, যার বদলে আমরা মোটা অঙ্কের টাকা পাবো। এটা শুনে রে রাজি হয়ে যায়। আসলে বছরের পর বছর ধরে রে সমুদ্রে বিপদে পড়া অসহায় মানুষদের উদ্ধার করার নাটক করে এই ডাক্তারের কাছে দেয়। ডাক্তার তাদের অঙ্গ বিক্রি করে অনেক টাকা পাঠায়। কিছুক্ষণ পর তারা দুজনে নিচে নেমে আসে। তারা ক্লারাকে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যেতে শুরু করে। কায়া ক্লারাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলে রে কায়ার মাথায় জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ক্লারাকে উপরে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন কায়ার জ্ঞান ফেরে তখন সে উপরে ক্লারার তীব্র চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে ক্লারা এখনো বেঁচে আছে। তারা হয়তো এখনো তার অঙ্গ কাটেনি। কায়াকে যা করার এখন খুব দ্রুত করতে হবে। ঠিক তখনই সে লক্ষ্য করে উপরে দেওয়ালে একটি এক্সস্ট ফ্যান লাগানো আছে, যা এখন বন্ধ। সে যদি ওটাতে পুরো শক্তি দিয়ে ধাক্কা দেয় তাহলে বাইরে যাওয়ার পথটি খুলে যেতে পারে। কায়া তার পুরো শক্তি দিয়ে ফ্যানটাতে অনবরত ধাক্কা দিতে থাকে। অবশেষে তার চেষ্টা সফল হয়, ফ্যানটা খুলে যায়। কায়া ওই ছোট্ট পথ দিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে দেখতে পায় ডাক্তার ক্লারার অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। তখন রে বোটের অন্য পাশে চলে গেলে কায়া সুযোগ বুঝে নিচের ইঞ্জিন রুমে ঢুকে পড়ে। সেখানে সে একটি ধারালো ফিশিং আরও খুঁজে পায়। কায়া ওটা হাতে নিয়ে আবার উপরে আসে এবং সরাসরি ডাক্তারের দিকে তাক করে। ডাক্তার কায়াকে সেখানে দেখে স্তব্ধ হয়ে যায়। ডাক্তার তাকে কথার জালে ভুলিয়ে কাবু করার চেষ্টা করে, কিন্তু কায়া কোনো সময় নষ্ট না করে তীরটা চালিয়ে দেয়। তীরটা সরাসরি ডাক্তারের গায়ে গিয়ে লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার তাতে মারা যায় না, সে কেবল জখম হয়। সে ক্ষিপ্ত হয়ে কায়ের ওপর চড়াও হয়।
তবে এই ধস্তাধস্তির মাঝেই কায়া বুদ্ধি করে ক্লারার হাতের বাঁধনটা আলগা করে দেয়। ক্লারা এই সুযোগটা হাতছাড়া করে না। সে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে টেবিল থেকে একটি সার্জিক্যাল ছুরি নিয়ে সরাসরি ডাক্তারের ঘাড়ে বসিয়ে দেয়। ক্লারা ক্ষোভে ও ভয়ে একের পর এক ছুরির আঘাত করতে থাকে। অবশেষে এই পৈশাচিক ডাক্তারের খেলা ওখানেই শেষ হয়। কায়া জানতো ডাক্তার যে বোটটা নিয়ে এসেছে সেটা কিছু দূরেই দাঁড়িয়ে আছে, তাই তারা রেয়ের নজর এড়িয়ে সরাসরি সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর রে এসে দেখে ডাক্তারের রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর সে বোটের সর্বোচ্চ চূড়ায় উঠে বিশাল সার্চলাইটটি অন করে চারপাশে দেখতে থাকে। সে দেখতে পায় কায়া ও ক্লারা সাঁতরে ডাক্তারের বোটের দিকে যাচ্ছে। রে তাড়াতাড়ি নিজের বোটটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু বোটটা স্টার্ট হয় না। রে ক্ষিপ্ত হয়ে নিচের ইঞ্জিন রুমে গিয়ে দেখে বোটের মেন ইঞ্জিনের সমস্ত তার কেটে টুকরো টুকরো করে দিয়েছে। কায়া ভালো করেই জানতো রে বোট নিয়ে তাদের পিছু নেবে, তাই সে আগেই বোটটাকে অচল করে দিয়েছে। ওদিকে গুরুতর জখম থাকার কারণে ক্লারা আর সাঁতার কাটতে পারছিল না। কায়া নিজের সবটুকু দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ক্লারার শরীর আর দিচ্ছিল না। উপায় না দেখে কায়া সিদ্ধান্ত নেয় সে একাই দ্রুত সাঁতরে ডাক্তারের বোটে উঠবে এবং সেখান থেকে কোনো সাহায্য নিয়ে ফিরে আসবে। কায়া কোনো মতে সাঁতরে বোটে উঠে পড়ে, কিন্তু বোটের চাবি না থাকায় সে ওটি স্টার্ট করতে পারে না। বোটের ভেতরে খোঁজাখুঁজি করে সে একটি ইমার্জেন্সি রেডিও পায়। কায়া সরাসরি কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। সে বলে, আমরা মাঝ সমুদ্রে একটা বোটে ফেঁসে গেছি, দুজন লোক আমাদের কিডন্যাপ করেছে, আমাদেরকে বাঁচাও। কোস্টগার্ড তাকে বোটে থাকা পিকার খুঁজে বের করতে বলে। পিকার হলো এক ধরনের ট্র্যাকিং ডিভাইস, কিন্তু কায়া শুরুতে ওটি খুঁজে পায় না, কেবল একটি ফ্লেয়ার গান পায়। কোস্টগার্ড তাকে জানায় পিকার ডিভাইসটি অ্যাক্টিভেট না করলে মাঝ সমুদ্রে এত দূরে তাকে ট্র্যাক করা অসম্ভব। কায়া মরিয়া হয়ে আবার খুঁজতে শুরু করে এবং অবশেষে সে সেই পিকার ডিভাইসটি পেয়ে যায়। নিয়ম অনুযায়ী এটাকে সচল করতে হলে পানিতে ফেলতে হবে, যাতে সিগন্যাল সরাসরি কোস্টগার্ডের স্যাটেলাইটে পৌঁছায়। কিন্তু কায়া যখন ডিভাইসটি নিয়ে ডেকের উপরে আসে তখন সে অনুভব করে কেউ একজন সাঁতরে বোটে উঠেছে। তার সন্দেহ হয় ওটা রে ছাড়া আর কেউ নয়। কায়া আত্মরক্ষার্থে নিচে ডাক্তারের বেডরুমে গিয়ে লুকায়। সেখানে সে ডাক্তারের পারিবারিক ছবি দেখতে পায়। ঠিক তখনই রে পিছন থেকে এসে কায়াকে ধরে ফেলে। সে তার পেটে নৃশংসভাবে ছুরি চালিয়ে দেয়। কায়া গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, কিন্তু কায়া তখন হার মানেনি। সে শেষবারের মতো তার বুদ্ধি খাটায়। সে রের সামনে এমন ভাব করে যেন সে আত্মসমর্পণ করছে। রে যখনই তার একদম কাছে আসে তখন কায়া জামার ভেতর থেকে ফ্লেয়ার গানটা বার করে সরাসরি রের মুখের উপর ট্রিগার চেপে দেয়। তীব্র আগুনে রের পুরো মুখ ও শরীর ঝলসে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা যায়। সে নিজেকে টেনে বোটের কিনারায় নিয়ে আসে। তারপর পিকার ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু তার শরীর আর সায় না দেওয়ায় ডিভাইসটি বোটের এক কোণায় আটকে যায়। এরপর কায়া অজ্ঞান হয়ে পড়ে। সারা রাত সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় জাহাজটা অনবরত দুলতে থাকে, আর সেই দুলুনিতে আটকে থাকা পিকার ডিভাইসটি একসময় পিছলে সরাসরি সমুদ্রের পানিতে পড়ে যায়। পানিতে পড়তেই ডিভাইসটি সচল হয় আর কোস্টগার্ডের কাছে সরাসরি লাইভ লোকেশন চলে যায়। পরদিন সকালে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী বোট সিগন্যাল ট্র্যাক করে সেখানে এসে পৌঁছায়। তারা বোট থেকে রক্তাক্ত কায়াকে জীবিত অবস্থায় পায় এবং পাশে পড়ে থাকা রের লাশটি উদ্ধার করে। কায়াকে নিয়ে ফেরার পথে তারা সমুদ্রে ভাসতে থাকা ক্লারাকেও দেখতে পায়। তারা দ্রুত তাকেও বোটে তুলে নেয়। ক্লারা তখনও জীবিত ছিল। দুই বান্ধবী একে অপরকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা ভাবতেও পারেনি এই ভয়ঙ্কর নরক থেকে তারা কখনো জীবিত ফিরে আসতে পারবে। আর এর সাথেই এই রোমহর্ষকর সিনেমার কাহিনীর সমাপ্তি ঘটে।